ফ্রেশ হয়ে নিচে আসতে দেখলাম সবাই মন খারাপ করে বসে আছে, কিন্তু আসমাকে কোথাও দেখতে পেলাম না। সবার মন খারাপ কেন? কি হলো, কথা বলছো না কেন? তুই আসমাকে কি বলেছিস? আমি আসমাকে কি বলতে যাব? তুই কিছু না বললে মেয়েটা এভাবে হঠাৎ করে এই বাসা ছেড়ে চলে যাবে কেন, সেটাও তোকে না জানিয়ে? কি? আসমা বাসা ছেড়ে চলে গেছে মানে? আজ ভোরবেলা আসমা ওদের বাসায় চলে গেছে। এখন তুই বল ওকে কি বলেছিস? আরে আমি কি বলতে যাব? তুই কিছু জানিস না? আম্মু, আমি সত্যি জানি না। তাহলে আসমা সারাটা রাত তোর রুমে গিয়ে কান্না করলো কেন? ভাবির কথা শুনে অনেক অবাক হলাম, কারণ আমি নিজেও জানি না আসমা আমার রুমে কান্না করেছে। হ্যাঁ, বুঝলাম গতকাল আমি ওকে আজে বাজে কথা বলেছি, তাই বলে ওকে চলে যেতে হবে নাকি? তুমি জানলে কি হবে? রাতে যখন আমি পানি খাওয়ার জন্য বাইরে আসি, তখন দেখি তোর রুমের দরজা খোলা। কাছে যেতেই দেখলাম বোনটা আমার তোর পায়ের কাছে মাথা ঠেকিয়ে অঝোর ধারায় চোখের জল ফেলছে। আমি জানি আসমা এসব শুধু তোর জন্য করছে, তাই বলছি কি হয়েছে সেটা বল। ভাবি, কিছু হয়নি। বিশ্বাস না হলে ওকে কল করে জেনে নাও। আমার কথার কেউ তেমন উত্তর দিল না। এরপর আব্বু আর ভাইয়া অফিসে চলে গেল। আম্মু, খেতে দাও, ক্ষুধা লাগছে। বেড়ে খা, আমি দিতে পারবো না। কথাটি বলে আম্মু রুমে চলে গেল। ভাবি, তুমি তো দাও। আমিও পারবো না, তুই নিজে বেড়ে খা। ভাবিও জ্যোতিকে কোলে নিয়ে রুমে চলে যেতে লাগলো। দূর, ভালো লাগে না। একটা মেয়ের জন্য আমার সাথে সবাই খারাপ আচরণ করছে। খাবার টেবিলে বসে হালকা কিছু খেয়ে রুমে চলে এলাম। বিছানায় বসে বসে ফেসবুক চালাচ্ছি। এমন সময় তানহার মেসেজ আসলো। তারপর ওর সাথে কিছুক্ষণ কথা বললাম, আর আমার বিয়ের দাওয়াত দিয়ে দিলাম, আর বলে দিলাম শবনমকে সাথে করে নিয়ে আসতে। তারপর আমি অফলাইনে চলে আসলাম। এরই মাঝে 3টা দিন চলে গেল। আসমাকে এখন অনেক মিস করি। অনেক সময় ওর জন্য কষ্ট হয়, কিন্তু কিছুই করার নেই। বিয়ে পর্যন্ত অপেক্ষা করতে হবে। বিয়ের পর সব সুদে আসলে আদায় করে নিব। আর বাসার সবাই তো আমাকে মানুষ বলে কেউ মনেই করে না, কেউ কথাই বলে না। জ্যোতির সাথে যা একটু কথা বলি, আব্বু সেটাও আর বলতে দেয় না। শুয়ে শুয়ে এসব ভাবছি, এমন সময় জয়ের কল আসলো। দোস্ত, কক্সবাজার ঘুরতে যাবি? তোর বউ কি যাবে? আরে না, বউ তার বাপের বাড়ি গেছে। এই সুযোগে যেতে যাচ্ছি। রাহুল, সাকিবকে বলেছিস? হ্যাঁ, ওরা রাজি। তাহলে আমিও রাজি। যাবি কবে? তুই বললে কাল। ঠিক আছে, তাই হবে। আরো কিছু কথা বলে কেটে দিলাম। বাসায় থেকে কোনো লাভ নাই, শুধু শুধু অবহেলা। সেদিনের মতো কোন রকম দিনটা পার করে পরের দিন বন্ধুদের সাথে অনেক ভোরবেলা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হলাম। আর আমি যে কক্সবাজার যাচ্ছি সেটা বাসার কাউকে বলি নাই। বললে হয়তো গাড়িটা নিতে দিত না। প্রায় 5 ঘন্টা পর কক্সবাজার পৌঁছালাম। অনলাইনে আগে থেকে হোটেল বুক করা ছিল, তাই আসার পরপরই হোটেলে উঠলাম। এর মাঝে বাসার কারোর সাথে একবারও কথা হয়নি। ফ্রেশ হয়ে হোটেলে ঘুমিয়ে গেলাম। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিতে 200+ কল। বেশিরভাগ কল এসেছে আব্বু আর ভাইয়ার ফোন থেকে। কিন্তু এতবার কল করার কি আছে? আমি কি ছোট নাকি যে হারিয়ে যাব? মনে মনে এসব ভাবছি, এমন সময় ভাইয়া আবারও কল করলো। বলো। তুই কোথায়? সকাল থেকে তোর কোনো খোঁজ নেই। বাসা থেকে চলে এসেছি, মজা করে বললাম। চলে গেছিস মানে? মানে আমি আর ওই বাসায় যাব না। কি আজে বাজে কথা বলছিস? আর আম্মুর সাথে কথা বল। তুই কোথায় এখন? হারিয়ে গেছি। দেখ সোহান, আমাকে রাগাস না বলে দিচ্ছি। বারে, এখন আমি তোমাদের রাগাচ্ছি না? এতদিন যে তোমরা আমাকে অবহেলা করছো, সেগুলো কি হলো? তাই বলে চলে যাবি? প্লিজ বাবা, বাসায় চলে আয় তাড়াতাড়ি। আর রাস্তা মেয়েটাও তোর জন্য সকাল থেকে পাগলের মতো হয়ে গেছে। তাতে আমার কি? ওর জন্যই তো তোমরা সবাই আমাকে অবহেলা করতে। এখন সবাই ওকে নিয়েই থাকো। কে বলছিস এসব? ঠিকই তো বলছি। তা এবার কোন দেশে গেছিস? আম্মুর সাথে কথা বলছি। এমন সময় আব্বুর কণ্ঠ শুনে এবং এরকম প্রশ্ন শুনে অনেকটা ভয় পেয়ে গেলাম। তার মানে সবাই একসাথে? কি হলো, কথা বলছিস না কেন? না মানে আব্বু। কি মানে মানে করছিস? বল এবার তুই কোন দেশে গেছিস? না ফেরার দেশে। বুঝলাম, কিন্তু তার জন্য কি গাড়ি নিয়ে যেতে হবে? কি? তুমি তোমার গাড়ির জন্য এত বড় কথা বললে? ঠিক আছে, কালকেই তোমার গাড়ি তোমার বাসায় চলে যাবে। আর কখনো আমাকে খুঁজে পাবে না। আর কোনো কথা না বলে কলটা কেটে দিলাম। সামান্য একটা গাড়ির জন্য কথা শুনতে হলো? আগে বিয়েটা হোক, তারপর আসমার থেকে সব সুদে আসলে আদায় করে নিব।
কলটা কেটে দেওয়ার পর ফোনটা বন্ধ করে দিলাম। এরপর আর বসে না থেকে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে কক্সবাজারের বিকেলের দৃশ্যপট উপভোগ করতে লাগলাম। সত্যি এই সময়টার দৃশ্য মনে গেঁথে যাওয়ার মতো। কিছু সময় ঘোরাঘুরি করার পর আবারও সবাই সন্ধ্যা সূর্যাস্ত দেখতে মনোযোগী হলাম। সে যাই হোক, আরো কিছু সময় বসে থাকার পর হোটেলে চলে এলাম। রাতে বন্ধুরা মিলে এক রুমে বসে আছি, এমন সময় হোটেল ম্যানেজমেন্ট থেকে খাবার দিয়ে গেল। কারণ আমরা অনেক আগেই খাবারের অর্ডার দিয়ে রেখেছিলাম। তারপর সবাই মিলে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন অনেক সকালে ঘুম ভেঙে গেল। কেন জানি না, নিজেরও ভালো লাগছে না। সেই কাল ফোন বন্ধ করেছি, এখনো অন করিনি, তাই ফোনটা অন করলাম। তবে অনেকটা অবাক হলাম, কারণ 200+ মিসড কল। আপনারা ভাবছেন ফোন বন্ধ থাকার পরেও কেন মিস কল দেখা গেল? ফোনে মিস কল অ্যালার্ট চালু করা ছিল। মিস কল গুলোর ভিতরে প্রায় ভাইয়া সবগুলো করেছে। কিন্তু এতগুলো কল করার কারণ কি? মনে মনে হাজারো সন্দেহ কাজ করতে লাগলো। সেসব কিছু আর না ভেবে ভাইয়াকে কল করলাম। হ্যালো। সোহান, তুই তাড়াতাড়ি বরগুনা হাসপাতাল চলে আয়। কেন? আসমা আত্মহত্যা করতে গিয়েছিল। ভাইয়ার কথা শুনে আমার দুনিয়াটা কেমন যেন থমকে গেল। ভাইয়াকে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এখন বুঝতে পারছি মেয়েটা কেন আমাকে সেদিন বলেছিল সবার থেকে দূর দেশে হারিয়ে যাবে। ভাইয়াকে কিছু না বলে জয়, সাকিব আর রাহুলকে বলে আমি একাই রওনা দিলাম। গাড়ি ড্রাইভ করছি, এমন সময় হাজারো প্রশ্ন মাথার উপর ঘুরপাক খাচ্ছে। কেন করতে গেলাম মেয়েটার সাথে এমন মজা? আর ভাইয়া তো বলেছিল আমার চলে যাওয়াতে আসমা কতটা ভেঙে পড়েছিল। আর সেদিন যখন আসমাকে বললাম আমি তোমাকে বিয়ে করতে পারবো না, সেদিনও আসমা আমার কথার কোনো প্রতিবাদ করেনি, বরং সারাটা রাত আমার জন্য কান্না করছে। প্রতিদানে আমি তাকে কি দিলাম? শুধুমাত্র কষ্ট। এখন যদি মেয়েটার কিছু হয়ে যেত, তাহলে আব্বু আম্মুকে আমি কি বলতাম? ড্রাইভ করছি আর মনকে এসব কথা জিজ্ঞেস করছি। আজ পথটাও যেন অনেক দূর লাগছে, কিছুতেই ফুরাচ্ছে না। গাড়িটা আরো জোরে চালাতে শুরু করলাম। আসমার এমন কথা শুনে ঘুম থেকে উঠে ফ্রেশটাও হতে পারিনি। মনের ভিতরে অনেক ভয় কাজ করছে। অনেকক্ষণ ড্রাইভ করার পর বরগুনা হাসপাতালে পৌঁছালাম। গাড়িটা কোনো রকম পার করে দৌড়ে হাসপাতালের ভিতরে ঢুকলাম। দূর থেকে দেখলাম বাইরে আসমার বাসা এবং আমাদের বাসার সবাই বসে আছে। তাদের সাথে কোনো কথা না বলে সোজা রুমের ভিতরে চলে আসলাম। রুমে ঢুকতে নিজের অজান্তেই চোখ দিয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়তে লাগলো। কখনো ভাবতেই পারিনি আসমা এমন একটা কাজ করবে। আসমার দিকে লক্ষ্য করতে যেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে লাগলো। মেয়েটাই কয়দিনে একদম শুকিয়ে গেছে, মাথার চুলগুলো একদম এলোমেলো হয়ে আছে, চোখের নিচেও কালি পড়ে গেছে। দাঁড়িয়ে না থেকে আসমার কাছে গেলাম। এক হাতে সুচ লাগানো রয়েছে, চোখটা এখনো বন্ধ করে রেখেছে। হয়তো এখনো টের পাইনি আমি রুমে এসেছি। আসমার মাথার কাছে গিয়ে বসে কপালে একটা চুমু দিতেই আস্তে আস্তে চোখ খুললো। আমাকে দেখার পর অভিমানে মুখটা অন্য পাশে করে নিল। মুচকি হেসে আসমার মাথায় হাত বোলাতে লাগলাম আর বলতে লাগলাম, বাবু রাগ করেছো? আমি না অনেক পচা, শুধু শুধু তোমাকে কষ্ট দেই, কিন্তু এখন থেকে আর দিব না। একটু তো আমার সাথে কথা বলো। ঠিক আছে, এরপর থেকে তোমাকে ছাড়া আর কোথাও ঘুরতে যাব না। জানো, ভাইয়া যখন বললো তুমি সুইসাইড করতে গিয়েছিলে, তখন জানো আমার কেমন লাগছিল? মন চাইছিল নিজেকে শেষ করে দেই, কিন্তু তোমার কথা ভেবে ওপারে যেতে পারিনি। হ্যাঁ, আমি তোমাকে এতদিন অবহেলা করেছি, কিন্তু কেন করেছি জানো? আসমা, আমি তোমাকে ভালোবাসি, আর ভালোবাসার মানুষটার কাছে অবহেলা কতটা কষ্টকর সেটা তোমাকে শুধুমাত্র বোঝাতে চেয়েছিলাম। আর তুমি কি না আমাকে ফাঁকি দিয়ে চলে যেতে চেয়েছিলে? তুমি চলে গেলে আমি কি করে থাকতাম? তুমি জানো না আমি তোমাকে ছাড়া কতটা একা। আর যদি তুমি চলে যেতে তাহলে হয়তো আমিও তোমার সাথে চলে যেতাম। কান্না করে কথাগুলো বললাম। চোখের জল মুছে আসমার দিকে লক্ষ্য করতে দেখলাম আসমাও কান্না করছে। এমন সময় রুমে আব্বু আসলো। কেন এসেছিস এখন? মেয়েটা কিভাবে মারা যাচ্ছে সেটা দেখতে? কথাগুলো অনেক জোরে আর রেগে গিয়ে বলল। আব্বুর এমন জোরে কথা বলা শুনে সবাই রুমের ভিতরে চলে এলো। কি হলো, কথা বলছিস না কেন? বল। এখানে কিছু বলার মতো মুখটা আমি রাখিনি, তাহলে বলবো কি? গালে হাত দিয়ে নীরবে দাঁড়িয়ে রইলাম। আব্বু তারপরেও আমাকে বকা দিতে লাগলো। বুঝতে পারছিলাম আমাকে এখন চলে যেতে হবে, কারণ আব্বুর হার্টের সমস্যা। এখন যদি আব্বু জোরে জোরে কথা বলে তাহলে হয়তো আবারও আব্বু অসুস্থ হয়ে পড়বেন। তাই সেখানে আর দাঁড়িয়ে না থেকে চলে যেতে লাগলাম। এমন সময় আসমা বলল, সোহান, তুমি প্লিজ যেও না। ভালো থেকো। পেছনে ঘুরে কথাটি বলে চলে আসতে লাগলাম। আব্বু, আমি সোহানকে ছাড়া বাঁচবো না। প্লিজ আব্বু, তোমরা সোহানকে আটকাও। এবার চলে গেলে আমি সত্যিই মরে যাব। আসমার কথা শোনার পরেও চলে যেতে লাগলাম। হঠাৎ কে যেন পেছন থেকে হাত ধরলো।
পেছনে তাকিয়ে দেখলাম আব্বু হাত ধরে আছে। আব্বুর চোখের দিকে তাকিয়ে দেখতেই দেখলাম চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। রাগ করে চলে যাচ্ছিস? আব্বুকে কোনো উত্তর না দিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। আব্বু আমাকে প্লিজ মাফ করে দাও, আমি আসমার সাথে শুধু মজা করতে চেয়েছিলাম। আমি কখনোই ভাবতেই পারিনি আসমা এমন একটা জিনিস করে বসবে। আমার কান্না দেখে সবাই কান্না করে দিল। কিছুক্ষণ কান্না করার পর নিজেকে স্বাভাবিক করে চোখের জল মুছে ফেললাম। তারপর সবাইকে বাইরে যেতে বললাম। আমার কথা শুনে সবাই বাইরে চলে গেল। সবাই চলে যাওয়ার পর আসমার কাছে গিয়ে বসলাম। মেয়েটা এখনো কান্না করে চলেছে। চোখের জল মুছে দিয়ে হাসানোর জন্য বললাম, ইস, দেখো তোমার জন্য আব্বু কত জোরে আমাকে মারলো, এখনো ব্যথা করছে। মেরেছে, বেশ করেছে। তুমি আমাকে বারবার কষ্ট দাও কেন? ওকে বাবু, আর কখনো তোমাকে কষ্ট দিব না, প্রমিস। মনে থাকে যেন। থাকবে। তারপর আসমার সাথে কথা বলতে লাগলাম। রাতে আম্মু আর আসমান আম্মু থাকতে চাইছিল হাসপাতালে। আমি তাদেরকে বাসায় পাঠিয়ে দেই। সবাই চলে যাওয়ার পর একটা চেয়ার টেনে আসমার কাছে বসলাম। তুমি বাসায় গেলে না কেন? আমি গেলে তোমার যত্ন নিবে কে? দুই আম্মুই তো ছিলই, শুধু শুধু তোমার কষ্ট করতে হবে এখন? জি না, আমার কোনো কষ্ট হবে না। তাই বুঝছি। হুম। এখন আমাকে জড়িয়ে ধরো। এখন না, আগে বাসায় যাই তারপর। না হলে আমি কান্না করব। ওলে আমার বাবুটা, আসো আদর করি। থাক, আপনাদের আর জানতে হবে না। আসমান পাশে সেদিন রাতে ঘুমিয়ে গেলাম। পরের দিন বাসা থেকে সবাই হাসপাতালে চলে এসেছে। এখন চলো সবাই। ভাই, হাসপাতালে বিলগুলো তো দিতে হবে। সেগুলো আরিফ শেষ করেছে, এটা নিয়ে আপনার আর কোনো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা আসমাকে নিয়ে বাসায় যাই। বাসায় মানে? বিয়ে না হওয়া পর্যন্ত আসমা ওই বাসায় থাকবে। আব্বু, তোমার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আমি তোমাদের সাথে থাকবো। ঠিক আছে তবে। কিন্তু বাবা। কোনো কিন্তু না, আমি যেটা বলেছি সেটাই হবে। তারপর আর কোনো কথা না বলে আসমাকে বাসায় নিয়ে আসলাম। রাতে সোফায় বসে আছি আর আসমা বিছানা ঠিক করছে। হয়ে গেছে, এখন আসো ঘুমাই। তাহলে তুমি যাও। আমি যাব কেন? কারণ আমাদের এখনো বিয়ে হয়নি। কাঁধে হাত দিয়ে বললাম। তাতে কি হয়নি, হবে। না বাবু, সবাই খারাপ ভাববে। কিন্তু কোনো কিন্তু না, যাও এখন। আসমার কিছু না বলে একটা চুমু দিয়ে চলে গেল। এভাবে আরো কিছুদিন চলে গেল। বিকেলবেলা ছাদে আমি আর জ্যোতি বসে আছি। এখন আসমা নেই, কারণ সকালে আসমা বাসায় চলে গেছে। কিছুদিন পর বিয়ে, এজন্য দেখতে দেখতে বিয়ের দিনটা চলে এলো। বাসা ভর্তি মেহমান। তবে একটু মন খারাপ লাগছে, রানহা আর শাবনাম আসেনি। সে যাই হোক, বিয়েটা অনেক ধুমধাম করে হয়ে গেল। বন্ধুদের থেকে বিদায় নিয়ে বাসর ঘরে চলে আসলাম। রুমে আসতে দেখলাম আসমা বিছানার উপরে বসে আছে, সাথে ইয়া পরে ঘোমটা। আসমার দিকে এগিয়ে যেতে আসমা উঠে এসে আমাকে সালাম করলো। বন্ধুরা বলছিল, বউ সালাম করলে বলবি তোমার স্থান পায়ে নয়, তোমার স্থান আমার বুকে। কিন্তু এটা অনেক কমন ডায়লগ, তাই নতুন কিছু বললাম। বেঁচে থাকো বৎস, স্বামী সংসার নিয়ে অনেক খুশি হও, এটাই দোয়া করি। আসমা সালাম করার পর আমার কলার ধরে বলল, এই, তুমি এখানেও মজা করবে? তাছাড়া কি করব? আসমা কিছু না বলে আমার কলার ধরে বিছানার উপর ফেলে দিয়ে রুমের লাইটটা বন্ধ করে দিল। লাইট বন্ধের জন্য কিছু দেখতে পারছিলাম না, তাই তখন কি হয়েছিল আমি সঠিক জানি না। আপনারা জানলে কমেন্ট বক্সে বলে দিয়েন। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আরো এমন রোমান্টিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।